সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আমরা একটি বাংলা ভাষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো বর্গ। এখন এই বর্গটা আবার গণিতের সঙ্গেই অনেকটাই রিলেটেড। এখন বাংলায় কি কোনো গণিত আছে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই বিশ্বাস করতে চাচ্ছে হ্যাঁ, বাংলায় বর্গ রয়েছে। গণিতে যে বর্গকে মিন করা হয় সেটাকেই মূলত বর্গ বলা হচ্ছে। তো আমরা আসলে বর্গীয় বর্ণ বলতে যেটা বোঝানোর চেষ্টা করছি যে ক থেকে ম পর্যন্ত এখানে 25টা বর্ণ আছে। এই 25টা বর্ণকে মূলত বর্গীয় বর্ণ বলা হয়। এখানে বাংলা ভাষায় বর্গ হচ্ছে 5টি। একটি হলো ক বর্গ, একটি চ, ট, ত, প এবং প্রত্যেকটি বর্গে 5টি করে বর্ণ থাকে। এরকম একটা আমাদের বিষয় রয়েছে। কিন্তু এগুলিকে বর্গ কেন বলা হচ্ছে? অনেকে বলছে যদি আমরা এই বর্ণগুলি 5টি বর্ণ লেখার পরে একটা বর্গ আঁকা যায়। আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহু সমান এবং এর কোণগুলি 90 ডিগ্রি এবং এই কথাটা অনেকেই বিশ্বাস করে যে হ্যাঁ, এটা তো বর্গই হলো। কিন্তু বাংলা ভাষায় এটা কিন্তু প্রত্যেকটি বাহু সমান এবং এর কোণগুলি 90 ডিগ্রি হবে। এই কথাটা কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বর্গ মানে হলো দল। বর্গ মানে হচ্ছে সারি বা সমবৈশিষ্ট্য। এই দলে ক নামক একটি দল আছে যেটাকে বর্গ বলা হচ্ছে। এই দলে যতগুলি বর্ণ থাকবে সেগুলি একই বৈশিষ্ট্যের হতে হবে। হ্যাঁ, যেমন এই ক, খ কিংবা গ কিংবা ঘ কিংবা ঙ এগুলি আসলে এক জায়গা থেকে উচ্চারিত হয়। এর উচ্চারণের স্থল হচ্ছে কণ্ঠ। উচ্চারণ করলে আপনি কণ্ঠ থেকে আসবে। কিংবা চ বর্গের যে বর্ণগুলি রয়েছে এগুলি আপনি যদি উচ্চারণ করেন দেখবেন জিহ্বাটা তালুতে লেগে গেছে। চ, ছ, জ এরকম। ঠটা দেখবেন কি দাঁতের পিছনে লাগতেছে। দাঁতে লাগবে না এক্সাক্টলি, দাঁতের পিছনে একটা উঁচু জায়গা আছে। উঁচু জায়গাটার নাম হচ্ছে মূর্ধা বা দাঁতের পিছনে জায়গাটাকে আমরা বলবো পশ্চাৎ দন্তমূল। উচ্চারণ করেন চ, ঠ, ড, ঢ, মূর্ধন্য। দেখবেন যে একটা জিহ্বার অগ্রভাগ একটি দাঁতের পিছনের উঁচু জায়গায় লাগতেছে। এই উঁচু জায়গাটার নাম হলো মূলত মূর্ধা এবং দাঁতের পিছনের অংশ। এজন্য বলা হচ্ছে পশ্চাৎ দন্তমূল। এই প্রত্যেকটি বর্ণই এক জায়গায় স্পর্শ করে। এই প্রত্যেকটি বর্ণের তালুতে স্পর্শ করে। এজন্য তাকে সমজাতীয় বলা হচ্ছে কিংবা একই দলের বলা হচ্ছে, একই সারির বলা হচ্ছে। এজন্য এগুলিকে বর্গ বলা হচ্ছে। কিংবা ত যদি উচ্চারণ করি আমরা, ত উচ্চারণ করলে আমরা দেখব যে ত উপরে দাঁতের গোড়ায় লাগবে। ত, থ, দ এরকম। এজন্য এটাকে বলা হচ্ছে দন্ত বর্গ। হ্যাঁ, ঠিক প উচ্চারণ করতে গেলে দেখা যাবে যে দুই ঠোঁটে লেগে যাচ্ছে। প, ফ, ব, ভ, ম সবগুলি লেগে যাচ্ছে ঠোঁটে। ঠোঁটে লাগলে কি হচ্ছে? এটা অষ্টবর্গ হচ্ছে। বর্গ মানে শ্রেণী, বর্গ মানে দল, বর্গ মানে সারি। যারা সমবৈশিষ্ট্যকে কি করবে? লালন করবে। যারা সমবৈশিষ্ট্যকে কি করবে? ধারণ করবে। এবং আমরা যদি এখন ক বর্গে ঢুকাই দিই ম, তাহলে কি এটাকে আমরা কণ্ঠবর্গ বলতে পারবো? বলতে পারবো না। তাহলে আমার আইডেন্টিফিকেশনে প্রবলেম থাকবে। হ্যাঁ, এই জায়গাগুলি। তাহলে আমরা উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে 5 ভাগে ভাগ করতে পারি। কেউ কণ্ঠতে পড়ে যাবে, কেউ তালব্য পড়ে যাবে, কেউ পশ্চাৎ দন্তমূলে পড়বে, কেউ দন্তে পড়বে, কেউ ওষ্ঠে পড়ে যাবে। তাহলে আমরা জানলাম কি বর্গ মানে দল, বর্গ মানে সারি বা সমবৈশিষ্ট্যের কেউ। এবং বাংলা ভাষায় বর্গ কয় ধরনের আছে? বাংলা ভাষায় বর্গ 5 ধরনের রয়েছে এবং প্রতিটি বর্গে 5টি করে বর্ণ রয়েছে। এজন্য বলা হয় 5 5 এ 25টি বর্ণকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ বা এই 25টি বর্ণ উচ্চারণ করতে গেলে এই জায়গাগুলিতে আমাদের স্পর্শ করছে বা এই জায়গাগুলির একটি অংশ হয়ে কাজ করছে। এজন্য এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ অথবা স্পৃষ্ট বর্ণ। এরকম একটা বিষয়। হ্যাঁ, কিন্তু এখানে মূল বিষয় হলো একটা বিষয় আছে যে আসলে অল্প প্রাণ এবং মহাপ্রাণের একটা ফ্যাক্ট আছে। আমরা জানি প্রতিটি বর্গের প্রথম বর্ণটিকে বলা হয় অল্প প্রাণ এবং প্রতিটি বর্গের দ্বিতীয় বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ। আবার তৃতীয়টাকে কি বলা হয়? অল্প প্রাণ। চতুর্থটাকে কি বলা হয়? কি? মহাপ্রাণ। এভাবে চলতেই থাকবে। এখন প্রশ্ন হলো অল্প প্রাণ এবং মহাপ্রাণের মধ্যে পার্থক্যটা আসলে কি? আমরা সংক্ষেপে যদি বলার চেষ্টা করি, অল্প প্রাণের বর্ণ যেগুলি এগুলি মুখ থেকে কম বাতাস নিঃসৃত করে। আর মহাপ্রাণ যেগুলি সেগুলি বেশি বাতাস নিঃসৃত করে। আমাদের এগুলি মুখস্থ করে এসেছি ছোটবেলা থেকে। কিন্তু এর একটা বৈজ্ঞানিক প্রমাণ আছে। আমরা বৈজ্ঞানিক প্রমাণের জন্য একটি জিনিস উপস্থাপন করার চেষ্টা করেছি, একটি পাতা এবং একটি হচ্ছে কাগজ। আমরা অল্প প্রাণ বলতে বোঝানোর চেষ্টা করেছি অল্প বাতাস বের হবে। আমরা যদি ক উচ্চারণ করি, এখানে যদি আসে ক উচ্চারণ করি, দেখি উচ্চারণ করতেছি ক, 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 ক। এটা 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 কোনো কম্পন হচ্ছে না। কারণ বাতাস কম বের হচ্ছে। এখন আমরা যদি এখন মহাপ্রাণটা উচ্চারণ করি, একটা পাতা, এটা যদি আমরা উচ্চারণ করি এভাবে খ, 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 এই যে কেঁপে উঠতেছে মানে বেশি বাতাস মুখ থেকে বের হচ্ছে খ এরকম। কিন্তু এটা মহাপ্রাণ। আবার যদি আমরা গ উচ্চারণ করি গ, 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 এটা কোনো ইয়া হচ্ছে না। পাতাটা কিন্তু এটার থেকে ভারী।
এখানে যদি আমরা এখন ঘ উচ্চারণ করি, ঘ ঘ, এভাবে কি হচ্ছে, মহাপ্রাণ হচ্ছে। তো এটা হচ্ছে আমরা দৃশ্যত দৃষ্টিনন্দিত ভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করলাম। কেউ যদি আমরা এখন বলি যে পাতা আর কাগজ কি পরীক্ষার হলে নিয়ে যাবো, তো সেক্ষেত্রে তুমি এখন হাত দিয়ে চিন্তা করতে উচ্চারণ করো ক ক, এখানে বাতাসে নেই, অল্প বাতাস, তুমি উচ্চারণ করো খ খ, এখানে তুমি অনুভব করতে পারবা, চোখ বন্ধ করে হলেও তুমি এখানে বাতাসটা পাচ্ছ। এরকম একটা বিষয় আমরা দেখলাম। হ্যাঁ, আরেকটা বিষয়, আর এখন আমরা অনুভব না করে বা দৃশ্যত কোনো বিষয়কে অবলোকন না করে কিভাবে বলা যায় যে এটা মহাপ্রাণ, মহাপ্রাণ বা অল্প প্রাণ। দেখবো আমরা ক যদি উচ্চারণ করি ক, একটা অ পাওয়া যাবে কতে, যেটা অল্প প্রাণ। হ্যাঁ, আর যদি খ উচ্চারণ করি কিংবা ঘ উচ্চারণ করি, তাহলে মহাপ্রাণে দেখবো একটা হ উচ্চারণ হয়, ঘ ঘ, ঝ ঝ, এটা হ উচ্চারণ হবে মহাপ্রাণে। আমরা এই বিষয়টি বোঝানোর চেষ্টা করি যে বর্গ আসলে কোনো ম্যাথমেটিক্যাল বিষয় নয়। বর্গ মানে হচ্ছে বাংলা একটা ব্যাকরণিক বিষয়। অল্প প্রাণের মহাপ্রাণের বৈজ্ঞানিক, অনুভূতিক এবং আমরা একটি নিমোনিক দেওয়ার চেষ্টা করলাম। এক্ষেত্রে আমার মনে হয় অনেকে অল্প প্রাণ মহাপ্রাণ মুখস্থ করতো, তারা বৈজ্ঞানিক একটা প্রমাণের অভাবে তারা আসলে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারতো না, এবং যারা এই ক্লাসটা অবলোকন করলেন আমি বিশ্বাস করি তারা নতুন কিছু তার জ্ঞান মাত্রায় যোগ করতে সক্ষম হলেন। সকলকে ধন্যবাদ।